কম্পাস মালয়েশিয়া যাওয়ার পরেই অখিলেশ গুন্ডা লাগিয়ে দেয় কম্পাসের পিছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মেঘমালা যখন কম্পাসের কাপড় গুছিয়ে দিচ্ছিল তখন সেখানে মাহি আর অরিন আসে আর তখন বলে যে এখানে কি হচ্ছে। তখনই দেখা যায় যে মাহির বোন বলে যে এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছি না, এখানে তো একটা কাজ করছি, এখানে এসেছিস কেন দি ভাই? তখনই মাহি বলে চুপ কর, আমি এখানে এসেছি দেখতে যে তোরা কি করিস, তোরা অন্যায় করবি আর আমি সেটা দেখবো না তা কি করে হয়? তোরা তো আমার গোপনে অনেক অন্যায় করছিস। তখনই মেঘ বলে যে দেখো মাহি, আমরা কোনো অন্যায় করছি না, তাই আমাদের ঘরে এসে তুমি এরকম করতে পারো না, এটা কিন্তু আমার ঘর, তুমি ভুলে যেও না। তখনই মাহি বলে হ্যাঁ এটা তোমার ঘর, কিন্তু এই পোশাকগুলো তো কম্পাসে, তোমরা কম্পাসের পোশাক গুছিয়ে দিচ্ছ কেন সেটা তো বুঝি না। তখনই দেখা যায় মাহির বোন বলে যা করছি বেশ করছি, এখান থেকে যা তো দি ভাই। তখনই মেঘ বলে হ্যাঁ মাহি তুমি এখান থেকে যাও, তোমার তো অভ্যাস হয়ে গেছে, মুক্তি মাসির সঙ্গে থাকতে থাকতে তুমি তুমি হাঁড়ি পাততেও শিখে গেছো। আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমাকে এখানে কে পাঠিয়েছে, কেন এসেছো। এরপরেই দেখা যায় যখনই মাহি চলে যায় তখনই মেঘ বলে যে ও এখানে এসেছে কেন তোমরা জানো? ওকে মুক্তি মাসি পাঠিয়েছে। আমি জানি মুক্তি মাসি যে কি করতে চাচ্ছে সেটা তো আমি জানতে পারিনি। এরপরে অন্যদিকে দেখা যায় বিহান ঘরে অস্থির হয়ে পড়ে আর বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখতে থাকে যে কত বাজে, কারণ তার কাছে সকালটা হচ্ছিল না, ও সকালেই কম্পাসের কাছে যেতে চায়। তখনই দেখা যায় সকাল হয়ে যায়। এদিকে কলেজেও বিহান চলে আসে আর সোজা কম্পাসের ঘরে চলে আসে, যে ঘরে কম্পাস তার ফর্মুলাটা বানাচ্ছিল। তখনই সেখানে বিহান আসতে কম্পাসের ঘরের দরজাটা খুলতেই বিহান বলে এখানে কি করছো তোমরা দুজন, আমাকে বলো তো কি করছো, আমাকে কি লুকাচ্ছ, আর মায়ের ঘরে তোমাদের কি কাজ? এখানে তো মা থাকতো, এখানে এখন তো বন্ধ থাকে, তুমি এ ঘরের চাবিটাই বা পেলে কোথায়? তুমি কথা বলছো না কেন কম্পাস? তখনই কম্পাস বলে এ ঘরের চাবি আমাকে শাশুড়ি মা দিয়েছিল, আমাকে এ ঘরে আসার অনুমতি শাশুড়ি মাই দিয়েছিল, আর আমি এখানে কেন এসেছি সেটাও শাশুড়ি মাই জানে, এজন্য আমি আপনাকে এ কথা বলতে বাধ্য নই, এজন্য আমি আপনাকে এ কথা বলতে পারবো না। এরপরে দেখা যায় কম্পাসকে বিহান বলে যে কম্পাস, সবসময় তুমি এভাবে মুখে মুখে তর্ক করো কেন? তুমি কি ভালো করে কথা বলতে পারো না? তখনই কম্পাস বলে না আমি কোনো ভালো করে কথা বলতে পারি না, আমি যেটা ন্যায্য সেই কথাটি বলেছি, যে আমি এখানে শাশুড়ি মার কথাই এসেছি। তখনই বিহান বলে আমি জানি মা কেমন, আর মা কিসের জন্য তোমাকে এই ঘরে চাবি দিয়েছে সেটা হয়তো আমি জানি না, কিন্তু আমি খুঁজে বের করবই যে তোমার এ ঘরে কি কাজ থাকতে পারে। তখনই কম্পাস বলে আপনার তো এত কিছু জানার প্রয়োজন নেই, আপনি তো আমাকে আপনার স্ত্রী হিসেবে মানেন না, সবসময় আমার পিছনে এভাবে গোয়েন্দাগিরি করেন কেন? তখনই বিহান বলে দেখো, তোমার সঙ্গে আমার নামটা জড়িয়ে আছে, তুমি একটা বিপদে পড়লে সেখানে গিয়ে আমার নামটাই আগে আসবে যে তুমি বিয়ান চৌধুরীর স্ত্রী, তাই আমাকে তো জানতে হবে তুমি কি কাজ করছো কি না করছো, সবকিছুই তো জানতে হবে। তখনই কম্পাস বলে আপনাকে জানতে হবে না, আমি আপনাকে কোনো কথাই বলবো না, আপনাকে যেদিন বলবো সেদিন আপনি আকাশ থেকে নিচে পড়ে যাবেন, এরকম কিছু একটা বলবো। এখন কিচ্ছু বলতে চাই না, এখন আমি বাড়িতে চলে যেতে চাই, অনেক টায়ার্ড আছি। তখনই দেখা যায় যে বিহান বলে তুমি এখনই বাড়িতে চলে যাবে কেন, আমার সঙ্গে কথা বলো। তখনই কম্পাস বলে এখন আমি অনেক টায়ার্ড আছি, এখন কথা বলতে পারবো না, আমার অন্য কাজ আছে। তখনই বিহান বলে তুমি নাকি শুনছো মালয়েশিয়ায় যাচ্ছ? তখনই কম্পাস বলে হ্যাঁ আমি মালয়েশিয়ায় যাচ্ছি, আমার ওখানে দরকার আছে। তখনই বিহান বলে আমাকে কি সেটা বলার প্রয়োজন মনে করনি? তখনই কম্পাস বলে না আপনাকে এখন বলতে প্রয়োজন মনে করিনি, আপনাকেই বা বলবো কেন, আপনি আমার কে হন? আপনি তো আমার কেউ হন না, এজন্য আমি আপনাকে বলিনি। তখনই বিহান বলে সবসময় এরকম কথা বলো কেন? তুমি যদি কোনো বিপদে পড়ো তখন তো আমার আমার কথাটাই আগে মনে পড়বে, আমার নামটা আগে আসবে, তাহলে তুমি এমন করো কেন? তখনই কম্পাস বলে আসবো না, আপনার নাম আসবে না, আপনার নাম কখনো আমি বলবো না। আমি মালয়েশিয়া যাচ্ছি আমার বাবা মাকে এক করতে, ওদের এক করাটা আমার খুব জরুরি। আমি জানি ওখানে গেলেই কিছু না কিছু আমি পেয়ে যাব, এজন্য আমাকে মালয়েশিয়ায় যেতেই হবে। তখনই দেখা যায় বিহান বলে
যে তাহলে যাও, কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা রেখো। তখনই কম্পাস বলে, আপনি এখন এখানে থাকুন, আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি আপনার কাজ করুন, আমি এখন বাড়িতে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আপনি এখন আমাকে যেতে দিন। তখনই বিহান বলে, তুমি এভাবে কথা বলো কেন সবসময়? এভাবে কথা বলো না, তোমার সঙ্গে আমার দরকার ছিল বলেই তো আমি এখানে এসেছি। তখনই কম্পাস বলে, আমার সঙ্গে আপনার তো কোনো দরকার থাকতে পারে না, আপনি যান না মোনালিসার কাছে, যে আপনার সব কথা বলুন, মোনালিসাকেই তো আপনার দরকার হতে পারে। তবে আমার কাছে এসে এমন করছেন কেন? এমন করবেন না, আপনি এখন এখান থেকে চলে যান। তখনই বিহান বলে যে, কম্পাস, তুমি কি মনে করো নিজেকে? অনেক সাহসী মনে করো? এখনই যদি কোনো বিপদে পড়ো, তখন নিজেই উদ্ধার হতে পারবে না। তাই বলছি, তুমি এত বাড়াবাড়ি করো না। তোমার এ ঘরে কি কাজ আছে সেটা তুমি আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। তখনই কম্পাস বলে, আমি এখনই আপনাকে কিচ্ছু বলতে পারবো না। যখন সব প্রমাণ আমার হাতে আসবে, তখন আমি আপনাকে সবার আগে বলবো। কিন্তু এখন কিচ্ছু বলবো না। এখন বললেও আপনি সেটা বিশ্বাস করবেন না। এজন্য বলার কোনো প্রশ্নই আসে না। এরপরেই দেখা যায় বিহান বলে, আচ্ছা ঠিক আছে, আমি সে আশাতেই থাকবো যে কবে কখন তুমি আমাকে সবকিছু বলবে। কিন্তু বুঝে শুনে চলাফেরা করো, বিপদে পড়ো না। তখনই কম্পাস বলে, না না, আমি বিপদে পড়বো না, আমি ঠিক আছি, আমি সবকিছু সামলে নিতে পারবো। আপনি থাকুন না আপনার মতো করে। আপনি সবসময় আমাকে বিরক্ত করতে চলে আসুন কেন? সেটা করবেন না, এটা ভালো দেখায় না। এরপরেই বিহান বলে, দেখো কম্পাস, আমি যা কিছু করছি মায়ের কথা ভেবে করছি, তোমার কথা না। কারণ এখানে আমার মাও জড়িয়ে আছে, আমার মাও তোমাকে অনেক ভালোবাসে। এজন্য তোমার কিছু হলে মা অনেক কষ্ট পাবে। এজন্য আমি তোমাকে কেয়ার করতে চাই, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দাও না, তুমি তোমার মতো করেই চলো, তোমাকে তো আমাকে প্রয়োজনই হয় না। তখনই কম্পাস বলে, দেখুন বিহান স্যার, এত ঝগড়া করবেন না, আর এত কথাও বলবেন না। আপনি থাকুন না আপনার মতো, আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না কেন? তখনই বিহান বলে, আচ্ছা যাও, কিন্তু একটা কথা শুনে রেখো, তোমাকে ছাড়া আমার। তখনই দেখা যায় যে কম্পাস বলে, কি বলতে চাচ্ছেন আপনি? কিছু বুঝলাম না। তখনই বিহান বলে, কিছু না। অন্যদিকে দেখা যায় যে মোনালিসা সকালে উঠে আবারও চেষ্টার উপরে রেগে যায়। তখন চেষ্টা এসে মোনালিসাকে বুঝাতে থাকে যে, মোনালিসা, আমার সঙ্গে এমন করে না মা। রাত্রে তো তুমি আমার জন্য কতটা কান্না করলে, আমাকে ছাড়ছিলেই না, আর এখন তুমি আমাকে এভাবে ধুচ্ছাই করছো কেন মা? আমি তোমার মা, আমি তোমার ভালোটাই চাই। তখনই মোনালিসা রেগে রেগে বলে, যেতে হবে না তোমার ভালো, তুমি এখান থেকে যাও না, যাও। আমাকে দাদুই আমার ভালোটা বুঝতে পারে, তাই তুমি এখান থেকে চলে যাও। আর তখনই অভিজ্ঞান দত্ত ওখানে এসে চেষ্টাকে বলে, চেষ্টা, তুমি এখান থেকে যাও, মোনালিসার কাছে তোমাকে থাকতে হবে না, আমি আছি মোনালিসাকে দেখার জন্য, আমি দেখবো মোনালিসাকে। তুমি এখান থেকে চলে যাও, তোমাকে প্রয়োজন নেই, তুমি কখনোই মোনালিসার ভালোটা বোঝো না। তুমি তো কম্পাসের সঙ্গে হাত মিলিয়েছো, কম্পাসের সঙ্গে হাত মিলিয়ে মোনালিসার ক্ষতি করার চেষ্টা করছো। তাই বলছি এখান থেকে চলে যাও। তুমি, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি আর কখনো মোনালিসার দের কাছেও আসবে না। তখনই চেষ্টা বলে, বাবা আপনি কি বলছেন? মোনা আমার মেয়ে, আমি মোনার কাছে আসবো না? এটা হতে পারে না। তখনই অভিজ্ঞান দত্ত বলে, আমি বলেছি না, মোনার প্রতি কোনো কোনো দরদ দেখাতে হবে না। মোনার জন্য আমি আছি, ওর দাদু আছে। মোনা আমার বংশধর, আমি ওর ভালোর জন্যই সবকিছু করছি, ওর সবকিছু গুছিয়ে দিচ্ছি। ও ছাড়া আমার এই সম্পত্তি কেই বা দেখবে? এরপরে দেখা যায় শেষটা বলে যে, বাবা আপনি মেয়েটাকে খারাপ বানাচ্ছেন, আপনার কারণে মেয়েটার আজকে এই পরিস্থিতি হয়েছে। আপনি যদি ছোট থেকে মোনার ক্ষতি না করতেন, তাহলে মোনার সঙ্গে এরকমটা হতো না। যদি কম্পাসকে মোনার জায়গায় পড়াশোনা না করাতেন, তাহলে মোনা পড়াশোনা করে একদিন ঠিক বিহানের স্ত্রী হয়ে বিহানের বাড়িতে চলে যেত। শুধুমাত্র আপনার কারণে বাবা আজকে মোনার এই অবস্থা। আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না মেয়ের এই অবস্থা। আমি আর আপনাকে মোনার সঙ্গে অন্যায় করতে দেব না। তখনই অভিজ্ঞান দত্ত বলে, চেষ্টা, তুমি এখান থেকে যাও, তোমার সঙ্গে কথা বলার ইচ্ছাও নেই আমার, তুমি মোনার কাছেও আসবে না। এরপরে মোনার কাছে বসে মোনার দাদু বলে যে, মোনা, যা কিছু করছি আমি তো তোমার জন্যই করছি, বলো, তুমি আমাকে আবার ভুল বুঝো না। তখনই মোনালিসা বলে, দাদু তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না, একমাত্র তুমিই আছো যে আমার সবসময় পাশে থাকো। এরপরে অন্যদিকে দেখা যায় কম্পাস রেডি হয়ে বের হয়ে পড়ে, আর তখনই সেখানে ঋতুজা আসে পুজো দিয়ে ফুল ছোঁয়াতে। তখনই কম্পাস বলে, মা তুমি আমার জন্য পুজো দিয়েছো? তখনই ঋতুজা বলে, হ্যাঁ কম্পাস, আমি এতদিন পর শুধুমাত্র
তোমার জন্যই পুজো দিয়েছি। তুমি যেখানেই যাও ভালোভাবে যাও আর খুব সাবধানে থেকো। ওখানে কিন্তু তোমাকে সাহায্য করার মতো কেউই থাকবে না। যা কিছু করতে হবে তোমাকেই করতে হবে।" তখনই কম্পাস বলে, "চিন্তা করো না মা। আমি ঠিক সামলে নিতে পারবো। আমি ছোট থেকে বড় হয়েছি একা লড়াই করে। এজন্য আমি আর এখন ভয় পাই না। তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না।" তখনই ঋতুজা বলে, "চিন্তা তো হবেই। কারণ তুমি যে মালয়েশিয়ায় যাচ্ছ এটা সবাই জানে। এমনকি অখিলেশ, অভিজ্ঞান দত্ত, মুক্তি ওরা সবাই জেনে গেছে। ওরা তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। ওরা এটাও জেনে গিয়েছে যে তুমি কি কারণে মালয়েশিয়ায় যাচ্ছ। হয়তো আমি যেভাবে ছবিটা রেখে এসেছি অখিলেশ সেটা বুঝে গেছে যে ওর ছবিটার পিছন থেকে প্রমাণটি আমি নিয়ে এসেছি। এজন্য ও অবশ্যই জানতে পেরে গেছে যে তুমি মালয়েশিয়া কি কারণে যাচ্ছ। ওই সায়েন্টিস্টের সঙ্গে দেখা করতেই যাচ্ছ সেটা জেনে গিয়েছে। তখনই কম্পাস বলে, "জানুক। অখিলেশ স্যার সবকিছু জানলেও আমাকে কিচ্ছু করতে পারবে না। কারণ ওর ফর্মুলাটা আমার কাছে আছে। যদি আমাকে কিছু করে তাহলে ও তো ওর ফর্মুলাটা পাবে না। এজন্য ও এখন আমাকে কিচ্ছু করবে না। কিচ্ছু করতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো মা।" তখনই ঋতুজা বলে, "আমি খুব খুব ভরসা তোমাকে কম্পাস। তাই সাবধান। যা কিছু করবে ভেবেচিন্তে করবে।" তখনই কম্পাস বলে, "চিন্তা করো না মা। সবকিছু আমি দেখে রাখবো। দেখে শুনেই করব।" আর তখনই দেখা যায় ঋতুজা বলে, "যখনই সময় পাবে কম্পাস তখনই আমাকে ফোন করবে। আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আর যখনই কাজটা হয়ে যাবে তখনই তুমি আমাকে ফোন করে জানাবে।" তখনই কম্পাস বলে, "আচ্ছা মা, আমি তাহলে তাই করব। আমি আগে তোমাকেই সবকিছু জানিয়ে দেব।" তখনই দেখা যায় ঋতুজা কম্পাসের মুখে হাত দিয়ে বলে, "মা, তোমার জন্য আমার মন খুব খারাপ করবে। খুব সাবধানে থেকো। সাবধানে চলাফেরা করো। নতুন জায়গায় যাচ্ছ, অচেনা শহর, অচেনা সবকিছু। নিজেকে একটু মানিয়ে নিতে সময় লাগবে। কিন্তু মানিয়ে নিও।" তখনই দেখা যায় কম্পাস কান্না করে দেয়। আর তখনই ঋতুজা কম্পাসকে জড়িয়ে ধরে বলে, "কান্না করছো কেন পাগলি মেয়ে? কান্না করার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই তো তোমার জন্য আছি। কিচ্ছু হবে না তোমার। তুমি দেখে নিও, কিচ্ছু হবে না। আমরা সবসময় তোমার পাশাপাশি থাকার চেষ্টা করব।" তখনই সেখান থেকে যাবে কম্পাস, তখনই বিহান চলে আসে আর বলে, "কোথায় যাচ্ছ?" তখনই দেখা যায় কম্পাস বলে, "হ্যাঁ, আমি চলে যাচ্ছি।" তখনই বিহান বলে, "একা একা যাচ্ছ, যদি বিপদ হয়?" তখনই কম্পাস বলে, "দেখুন, আমি ছোট থেকে বড় হয়েছি একা একা লড়াই করে। বাবা-মা থেকেও না থাকার মতো করে। এজন্য আমি একা থাকতে কখনো ভয় পাই না। একা শহরে যাচ্ছি তাতে কি হয়েছে? কিচ্ছু হবে না।" তখনই দেখা যায় বিহান বলে, "সব জায়গায় তো গুন্ডামি করা যায় না।" তখনই কম্পাস বলে, "আমি ওখানে গুন্ডামি করতে যাচ্ছি না। আমি একটা মিশনে যাচ্ছি। সেই কাজটা শেষ করেই আমি চলে আসবো। তার আগে আমি আসবো না। আমি এসে আমার বাবা-মাকে এক করতে পারলেই আমার সবকিছু থেকে আমি বিরত হতে পারবো।" তখনই বিহান বলে, "তাহলে যাও।" তখনই কম্পাস চলে গেলে বিহান খুব কষ্ট পায় আর পিছু থেকে দৌড়াতে দৌড়াতে এসে কম্পাসকে থামিয়ে দেয় আর বলে, "কম্পাস, কথা আছে, শুনে যাও।" তখনই কম্পাস দাঁড়িয়ে পড়ে আর বলে, "কি বলবেন আপনি?" তখনই বিহান বলে, "তুমি যাচ্ছ যাও, তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও, যেটা আমি সবসময় তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো।" তখনই কম্পাস বলে, "আমার নাম্বার নিয়ে আপনিই বা কি করবেন? আপনার নিতে হবে না। কথা বলার প্রয়োজন হলে মায়ের কাছে নাম্বার আছে। মায়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবেন।" তখনই বিহান বলে, "দেখো কম্পাস, সবসময় এত কথা ভালো লাগে না। নাম্বারটা চেয়েছি মানে নাম্বারটা দিয়ে দাও না, তাহলেই তো হয়ে যায়। তোমার তোমার নাম্বারটা দিলে সমস্যাটা কি?" তখনই দেখা যায় কম্পাস বলে, "আপনি ফোন দিবেন না, সেজন্য নাম্বারটা নিয়েই বা কি করবেন? কোনো প্রয়োজন নেই। কথা বলার হলে বা জানার হলে মায়ের কাছ থেকে জেনে যাবেন। এজন্য ফোন নাম্বার দিতে হবে না। আর আমাকে আটকানোর চেষ্টাও করবেন না। আমি যাচ্ছি, আপনি থাকবেন, ভালো থাকবেন।" এই বলে কম্পাস চলে যায়। কিন্তু বিহান খুবই কষ্ট পেতে থাকে যে কম্পাসকে সে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। তখনই দেখা যায় কম্পাস মনে মনে ভাবে যে, "বিহান স্যার, আমি জানি আমার জন্য আপনার খারাপ লাগছে। কিন্তু কিচ্ছু করার নেই। আমি সত্যটা প্রমাণ করার জন্যই এত কিছু করছি। যাতে সবকিছু প্রমাণ করতে পারি। আমি সবকিছু প্রমাণ করেই ছাড়বো। আমার বাবার সঙ্গে যারা অন্যায় করেছে তাদের শাস্তি আমি দেবই। আমি অখিলেশ স্যার আর দাদুকে ভালো থাকতে দেব না। ওদেরকে ওদের প্রাপ্ত অন্যায়ের শাস্তি আমি নিজ হাতে দেব। আমি ওদেরকে ছাড়বো না। ওরা আমাকে ছোট থেকে বাবা-মা হারা করেছে। আমি তো ওদের ভালো থাকতে দেব না। আমি আগে মালয়েশিয়া থেকে আসি, তারপরে আমি এই ব্যবস্থাটা করছি।"
এটা দেখে নেব আমি। এরপরে দেখা যায় যে কম্পাস মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে যায়। এদিকে মালয়েশিয়ায় পৌঁছেও যায়। পৌঁছে গিয়ে তখনই কম্পাস গাড়িতে উঠতে যাবে তখনই তার পিছনে গুন্ডারা। কারণ সে গুন্ডাগুলো হায়ার করে রেখেছে অখিলেশ চৌধুরী। অখিলেশ চৌধুরীর ছবি দিয়ে রেখেছে আর সেই গুন্ডা দুটো ছবির সঙ্গে কম্পাসের মুখ মিলিয়ে কম্পাসের পিছু নিতে থাকে। আর সে কোথায় যায় সব খবর অখিলেশকে দিতে থাকে। অখিলেশ বলে, "আমাকে যে করে হোক কম্পাস কি, কি করছে মালয়েশিয়ায় যেয়ে সবকিছু জানতে হবে। কারণ আমি কম্পাসকে এখন কিচ্ছু করতে পারব না। কম্পাসের কাছ থেকে আমি এখনো ফর্মুলাটা পাইনি। এজন্য ওর কিছু হলে আমি ফর্মুলাটা হারিয়ে ফেলবো। এজন্য আমাকে চুপ করে সবকিছু মুখ বুজে মেনে নিতে হবে। এছাড়া আমার কাছে কোনো পথ নেই।"